আজ আমরা দেখতে চলেছি পৃথিবীর সবচাইতে জনপ্রিয় মুভি টাইটানিকের গল্প। মানব সভ্যতার ইতিহাসে যে কয়েকটি বিষয় পুরো পৃথিবীকে কাঁপিয়ে দিয়েছিল তার মধ্যে একটি হচ্ছে টাইটানিকের বিপর্যয়। টাইটানিক ছিল পৃথিবীর সবচাইতে বড় জাহাজ। জাহাজটিতে সর্বোচ্চ ৩,৫৪৭ জন যাত্রী ও ক্রু বহন করতে পারত। এই জাহাজটি এত বড় আর বিলাসবহুল ছিল যে তখনকার সময়ের ধনী ধনী ব্যক্তিদের এই জাহাজে চড়ে ভ্রমণ করার ইচ্ছে ছিল। ফার্স্ট ক্লাস যাত্রীদের জন্য ছিল বিলাসবহুল ডাইনিংয়ের ব্যবস্থা, যাতে প্রায় একসাথে ৫৫০ জন খাবার খেতে বসতে পারত। এছাড়াও ছিল এর অভ্যন্তরে সুদৃশ্য সুইমিং পুল, জিমনেসিয়াম, খেলার মাঠ, ব্যয়বহুল তুর্কিসবাদ, ব্যয়বহুল ক্যাফে। সে সময় আধুনিক প্রযুক্তির সমন্বয় ঘটেছিল এই টাইটানিক জাহাজে। বৈদ্যুতিক ব্যবস্থাও ছিল আরও উন্নত। টাইটানিক ইংল্যান্ডের সাউদাম্পটন থেকে প্রথম যাত্রা শুরু করেছিল ১৯১২ সালের ১০ এপ্রিল। তখন টাইটানিকের ডিজাইনার থমাস অ্যান্ড্রু এবং ক্যাপ্টেনেরা অহংকার করে বলেছিলেন, এই জাহাজের ডিজাইন এমনভাবে করা হয়েছে যে সব ধরনের ঝড় ও জলোচ্ছ্বাসের মধ্য দিয়েও সমুদ্রের বুকে চিতিয়ে চলতে পারবে। এবং আমরা বাজি ধরে বলতে পারি, স্বয়ং সৃষ্টিকর্তা চাইলেও এই জাহাজটিকে সমুদ্রে ডুবাতে পারবে না। সম্ভবত তার এই দাম্ভিকতার কারণেই টাইটানিক প্রথম যাত্রার ৪ দিন পর মানে ১৪ এপ্রিল রাতে টাইটানিক আইসবার্গের সঙ্গে ধাক্কা খেয়ে ১৫ এপ্রিল ভোরে আটলান্টিক মহাসাগরে ডুবে যায়, যা আজও একটি রহস্যময় অজানাই ইতিহাস হয়ে রয়েছে। টাইটানিক ডোবার প্রায় ৮৫ বছর পর মার্কিন পরিচালক জেমস ক্যামেরন টাইটানিক মুভিটি নির্মাণ করে রীতিমতো পুরো পৃথিবীতে সাড়া ফেলে দেন। আসলে সেই দিন টাইটানিকের সঙ্গে কি হয়েছিল? এই প্রশ্নের উত্তরের জন্য ফিরে যেতে হবে ১১৩ বছর আগে। জানতে হবে আসলে সেদিন কি ঘটেছিল আটলান্টিক মহাসাগরে। তাহলে চলুন আপনাদের নিয়ে হারিয়ে যাই টাইটানিকের অজানা রহস্যময় দুনিয়ায়। মুভির শুরুতেই আমরা একটি মার্কিন ট্রেজার হান্ট অর্থাৎ গুপ্তধন অনুসন্ধানকারী দলকে দেখতে পাই, যারা টাইটানিক ডোবার অনেক বছর পর টাইটানিকের গুপ্তধন উদ্ধার করার জন্য কাজ করছে। আসলে তারা খোঁজ পেয়েছিল টাইটানিকে এমন একটি বিশেষ হীরা ছিল যা হার্ট অব দ্য ওসান নামে পরিচিত ছিল। এই হীরাটি এতটাই দুর্লভ এবং দামি ছিল যে যার বাজার মূল্য বর্তমানে প্রায় কয়েক হাজার কোটি টাকা। ট্রেজার হান্ট টিমের ক্যাপ্টেন ছিল ব্রক লাফেট। ব্রক লাফেট তার পুরো টিম নিয়ে অনেক উন্নত প্রযুক্তি ব্যবহার করে সেই হার্ট অব দ্য ওসান খুঁজতে থাকে। একসময় তারা জাহাজের একটি ডেকের ভেতর একটি বিশেষ লকার দেখতে পায়। তারা তখন ভাবতে থাকে, হয়তো এই লকারের ভেতর সেই মহামূল্যবান হীরাটি রয়েছে। তারা লকারটি বাইরে নিয়ে এসে খোলার পর সেখানে শুধু একটি স্কেচবুক দেখতে পায়। সেখানে কোনো হীরা বা অন্য কিছু ছিল না, এবং সেই স্কেচটি একটি মেয়ের ছিল। আর অবাক করার বিষয় ছিল, সেই মেয়েটির গলায় হার্ট অব দ্য ওসান ছিল, এবং সেখানে নিচে একটি তারিখ লেখা ছিল ১৪ এপ্রিল ১৯১২, অর্থাৎ টাইটানিক ডুবে যাওয়ার একদিন আগে সেই মেয়েটির ছবি আঁকা হয়েছিল। আর এই গুপ্তধন অনুসন্ধানের পুরো ভিডিও টিভিতে লাইভ ব্রডকাস্টিং করা হচ্ছিল। লাইভ ব্রডকাস্টিং দেখে রোজ নামের এক বৃদ্ধা ক্যাপ্টেন ব্রক লাফেটকে ফোন দিয়ে বলে ওই ছবির মেয়েটি সে নিজে, এবং সে তার সঙ্গে এই বিষয়ে কথা বলার জন্য দেখা করতে চান। ক্যাপ্টেন ব্রক লাফেট আর এক মুহূর্ত দেরি না করে এক বিশেষ হেলিকপ্টারের মাধ্যমে তাকে সেখানে নিয়ে আসার ব্যবস্থা করেন। এরপর সেই মহিলা সেখানে আসলে ক্যাপ্টেন তাকে একটি ভিজুয়াল অ্যানিমেশনের মাধ্যমে টাইটানিক কিভাবে ডুবেছিল পুরো ঘটনাটি বর্ণনা করেন। এটা দেখার পর রোজ বলেন, তোমার এই অ্যানিমেশনের চেয়ে বাস্তবতা আরও অনেক ভয়ঙ্কর ছিল। তখন ব্রক লাফেট তাকে সেই দিনের অর্থাৎ টাইটানিক ডুবে যাওয়ার পুরো ঘটনাটি বলতে অনুরোধ করেন। সেই বৃদ্ধা তখন উদাস টাইটানিকের গল্প বলতে শুরু করেন। এরপর সিন অতীতে চলে যায়। তখন আমরা জ্যাক নামে এক যুবককে জুয়া খেলতে দেখি। আসলে সে একজনের সাথে টাইটানিকের টিকিট নিয়ে জুয়া খেলছিল। শর্ত এমন ছিল, সে যদি জিতে যায় তাহলে সে টাইটানিকের টিকিট পাবে। আশ্চর্যজনকভাবে সবাইকে অবাক করে জ্যাক সেই খেলায় জিতে যায় এবং সে টাইটানিকের টিকিট পেয়ে যায়। টাইটানিক লন্ডন থেকে আমেরিকার উদ্দেশ্যে যাত্রা করছিল। অন্যদিকে আমাদের আরেকটি ধনী পরিবারকে দেখানো হয়, যেখানে আমাদের ২২ বছরের রোজ নামের এক টকবগে তরুণীকে দেখানো হয়। রোজ তার মা এবং হবু হাজব্যান্ড ক্যালের সাথে লন্ডন থেকে আমেরিকা যাচ্ছিল, আর আমেরিকাতেই তাদের বিয়ে হওয়ার কথা ছিল। এরপর টাইটানিক যথাসময়ে লন্ডন থেকে আমেরিকার উদ্দেশ্যে রওনা দেয়। তখন তীরে থাকা জনতা হাত নাড়িয়ে টাইটানিককে বিদায় জানায়। এরপর টাইটানিক আটলান্টিকের বুক চিরে চলতে থাকে। জাহাজ কিছু দূর চলার পর প্রধান ক্যাপ্টেন এডওয়ার্ড জেমস স্মিথ অন্য ক্যাপ্টেনদের জাহাজ ফুল গতিতে চালানোর নির্দেশ দেন। তখন টাইটানিক তার পূর্ণ গতি নিয়ে সামনের দিকে এগোতে থাকে। তখন আমরা জ্যাককে দেখি। সে জাহাজের ডেকের উপর দাঁড়িয়ে এক মনে সমুদ্র দেখছিল
এবং জাহাজের সামনে দিয়ে ডলফিনগুলো জাহাজের আগে আগে ছুটে চলছিল। এটা দেখে জ্যাক তখন এতটাই খুশি ছিল যে সে জাহাজের ডেকের উপর দাঁড়িয়ে 2 হাত উঁচু করে বারবার বলতে থাকে, আই অ্যাম কিং অব দ্য ওয়ার্ল্ড। অন্যদিকে আমরা রোজকে দেখি, সে তার মা এবং হবু হাজবেন্ডের সাথে বসে খাবার খাচ্ছে। রোজ তখন সেখানে সিগারেট ধরাতে চাইলে প্রথমে তার মা তাকে বাধা দেয়। এরপর তার হাজবেন্ড ক্যাল তাকে সিগারেট খেতে নিষেধ করে। তখন রোজ রাগ করে সেখান থেকে উঠে চলে যায় এবং সে জাহাজের ডেকে গিয়ে একমনে সমুদ্রের দিকে তাকিয়ে থাকে। আসলে তার জীবনে কোনো স্বাধীনতা ছিল না। এত নিয়মের বেড়াজালে সে হাঁপিয়ে উঠেছিল। সে শুধু স্বাধীনভাবে একটু বাঁচতে চেয়েছিল। এরপর আমরা জ্যাককে দেখতে পাই। সে নিচে জাহাজের যাত্রীদের ছবি আঁকছিল, কিন্তু তখন সে রোজকে দেখে আর চোখ সরাতে পারে না। তখন পাশে থেকে তার এক বন্ধু মজা করে বলতে থাকে, জ্যাক তুমি আছো 3rd ক্লাস কেবিনে আর মেয়েটি আছে 1st ক্লাস কেবিনে। তাই বন্ধু, উপর দিকে তাকিয়ে তোমার কোনো কাজ নেই। তুমি চাইলেও তাকে ধরতে পারবে না। কিন্তু জ্যাক তবুও এক দৃষ্টিতে তার দিকে তাকিয়ে থাকে। সে সময় সেখানে রোজের হবু হাজবেন্ড ক্যাল আসে এবং সে রোজকে সেখান থেকে নিয়ে যায়। এর পরের দৃশ্যে আমরা রোজকে বিমর্ষ অবস্থায় দেখি। রোজ পরাধীন অবস্থায় জীবনযাপন করছিল, যেখানে শুধু নিয়ম আর নিয়ম। নিজের মতো করে স্বাধীনভাবে বাঁচার কোনো সুযোগ ছিল না। এসবে রোজ একদম মানসিকভাবে ক্লান্ত হয়ে পড়ে। সে কিছুতে এসব নিয়মের সঙ্গে নিজেকে মানিয়ে নিতে পারছিল না। তাই সে নিজেকে শেষ করার জন্য সেখান থেকে ছুটে জাহাজের ডেকের দিকে যেতে থাকে। তখন জ্যাক আকাশের দিকে তাকিয়ে নিজের মনে তারা দেখছিল। রোজের ছুটে আসার শব্দে সে উঠে বসে এবং দেখতে পায় রোজ আত্মহত্যা করার জন্য একদম জাহাজের কিনারায় ডেকের উপর দাঁড়িয়েছে। এটা দেখে জ্যাক তার কাছে যায় এবং বলতে থাকে, ভুলেও এই কাজ করিও না। সমুদ্রের পানি অনেক ঠান্ডা আর জাহাজ এখন পূর্ণ গতিতে চলছে। তাই তুমি একবার পড়ে গেলে চাইলেও তোমাকে আর বাঁচানো যাবে না। জ্যাককে তার দিকে এগিয়ে আসতে দেখে রোজ তখন বলতে থাকে, তুমি যদি আমার দিকে আর 1 পা বাড়াও, আমি কিন্তু এখনই লাফ দিব। জ্যাক তখন তার জুতা খুলতে খুলতে বলে, তুমি যেহেতু লাফ দিতেই চাচ্ছ, তোমাকে তো আর বাধা দিতে পারি না। তবে চোখের সামনে একজন মেয়েকে এভাবে সমুদ্রে পড়ে যেতে দেখে আমি হয়তো নিজেকে আটকে রাখতে পারবো না। তাই তোমাকে বাঁচাতে আমাকেও সমুদ্রে লাফ দিতে হবে। আর আমি কিন্তু সাঁতার জানি। সাঁতার জানলেও হয়তো কাজ হবে না, কারণ সমুদ্রের পানি প্রচণ্ড ঠান্ডা। হয়তো আমাদের দুজনকে এই ঠান্ডাতেই মরে যেতে হবে। এ কথা শুনে রোজ তখন কিছুটা ভয় পায়। তারপর সে উঠে আসতে ধরে আর জ্যাক তার হাত বাড়িয়ে দেয়। রোজ তার হাতটি ধরে উপরে উঠতে থাকে। তখন তার পাতার জামার সাথে প্যাঁচ লেগে সে নিচে পড়ে যেতে ধরে। তখন জ্যাক তাকে কোনো রকমে সেখান থেকে বাঁচিয়ে নিয়ে আসে এবং তাকে বাঁচাতে গিয়ে রোজ জ্যাকের উপরে এসে পড়ে। আর এদিকে তখন রোজ ভয় পেয়ে চিৎকার করতে থাকে। তার চিৎকারে সেখানে থাকা সিকিউরিটি গার্ড আসে এবং জ্যাকের উপর রোজকে শুয়ে থাকতে দেখে সে মনে করে জ্যাক হয়তো তার সাথে কোনো ধরনের অসভ্যতামি করার চেষ্টা করছে। তাই সেখানকার সিকিউরিটি গার্ডরা জ্যাককে হ্যান্ডকাপ পরিয়ে গ্রেফতার করে। সে সময় সেখানে রোজের হবু হাজবেন্ড ক্যালও আসে। রোজ তখন সব ঘটনা বলে দেয় যে জ্যাক আমার সাথে কোনো ধরনের অসভ্যতামি করেনি, বরং আমি সমুদ্রে পড়ে যেতে ধরেছিলাম আর জ্যাক আমাকে সেখান থেকে বাঁচিয়েছে এবং আমাকে বাঁচাতে গিয়ে সে আমার উপর পড়েছিল। এরপর সেখানকার সিকিউরিটি গার্ডরা জ্যাককে ছেড়ে দেয়। তখন সেখানকার একটি সিকিউরিটি গার্ড ক্যালকে বলে, ছেলেটা আপনার এত বড় উপকার করলো, আপনি তাকে প্রতিদান স্বরূপ কিছু টাকা দিয়ে দিন। ক্যাল পকেট থেকে টাকা বের করে সে ছেলেটিকে দিতে চাইলে রোজ তাকে থামিয়ে বলে, আমার জীবনের মূল্য কি শুধু টাকাই? এতটাই সস্তা আমার জীবন? ক্যাল তখন বুঝতে পারে সে আসলে জ্যাককে টাকা দিয়ে রোজকে ছোট করছিল। তাই সে তৎক্ষণাৎ জ্যাককে তাদের সাথে ডিনারে আমন্ত্রণ জানায়। এরপর ক্যাল রোজকে নিয়ে সেখান থেকে চলে যায়। সেদিন রাতে রোজ একা মন খারাপ করে আয়নার সামনে বসেছিল। তখন সেখানে ক্যাল এসে তাকে একটি হীরার নেকলেস পরিয়ে দেয়। এটি কোনো সাধারণ নেকলেস ছিল না, এটি ছিল সেই বিখ্যাত হার্ট অব দ্য ওসান। এবং এই নেকলেসটি ব্রক লাফিট আর তার পুরো টিম মরিয়া হয়ে খুঁজছে। নেকলেসটি রোজকে পরিয়ে দিয়ে ক্যাল তাকে জানায়, এটা কোনো সাধারণ নেকলেস নয়, এটা একসময় স্পেনের রানী পরত আর এটা আমি তোমার জন্য কিনেছি। এত দামি নেকলেস পাওয়ার পর রোজ কিছুটা খুশি হয় এবং ক্যালের প্রতি তার মনে ধীরে ধীরে এক ধরনের ভালো লাগা কাজ করতে থাকে। এর পরের দৃশ্যে আমরা জ্যাক আর রোজকে একসাথে জাহাজের বেলকনি দিয়ে হাঁটতে দেখি। তখন রোজ তার হাতে একটি স্কেচ বুক দেখে সেটা সে তার নিজের হাতে নিয়ে দেখতে থাকে। সেখানে সে একটি মেয়ের ছবি বারবার দেখে জ্যাককে জিজ্ঞেস করে, এটা কি তোমার গার্লফ্রেন্ড নাকি? জ্যাক তাকে জানায় মেয়েটি তার গার্লফ্রেন্ড না, এই মেয়েটা একটি প্রস্টিটিউট। সে মেয়েটিকে টাকা দিয়ে তার ছবি স্কেচ করেছিল।
এরপর রোজ জ্যাকের সম্পর্কে জানতে চাইলে জ্যাক তাকে জানায় এই পৃথিবীতে তার মা বাবা বলতে কেউ নেই। সে এক দেশ থেকে অন্য দেশে ঘুরে বেড়ায়, আর সে ছবি আঁকতে প্রচণ্ড ভালোবাসে। বলতে গেলে সে স্বাধীন, যখন যা মন চায় তখন তাই করে। জ্যাকের এমন লাইফস্টাইল রোজের খুব ভালো লাগে। সে আসলে মনে মনে এমনই একটি স্বাধীন জীবন চেয়েছিল। এরপর তারা দুজন নিজেদের সম্পর্কে আরও বেশ কিছুক্ষণ গল্প করতে থাকে। এমন সময় সেখানে রোজের মায়ের কিছু বান্ধবী চলে আসছে। তারা জ্যাককে দেখে বলে, তুমি সেই ছেলে না যে আমাদের রোজকে সমুদ্রে পড়া থেকে বাঁচিয়েছিলে? আজ তো তোমাকে ক্যাল ডিনারে আমন্ত্রণ জানিয়েছে, তা তুমি কি এই ড্রেস পরে যাবে? জ্যাক উত্তরে বলে, হ্যাঁ, কারণ এখানে আমার আর কোনো পোশাক নেই, তাই আমাকে এই ড্রেস পরেই ডিনারে অ্যাটেন্ড করতে হবে। তখন সেই মহিলারা জ্যাককে তাদের রুমে নিয়ে যায় এবং তাদের ছেলের পোশাক তাকে পরতে দেয়। সেই পোশাক পরে জ্যাককে একদম উচ্চ শ্রেণীর লোকদের মতোই লাগে। এরপর জ্যাক সেই পোশাক পরে সে ডিনার পার্টিতে যায়। জ্যাককে এমন পোশাকে দেখে রোজ অনেক খুশি হয়। এমন পার্টিতে জ্যাক আগে কখনো যায়নি, তাই রোজ তখন আকার ইঙ্গিতে জ্যাককে সেই পার্টির নিয়মকানুন শেখাতে থাকে। তখন খাওয়ার সময় ক্যাল জ্যাককে তার সম্পর্কে জিজ্ঞেস করলে সে আবার একই উত্তর দেয়, সে একজন ভবঘুরে, তার নির্দিষ্ট কোনো ঠিকানা নেই। এই যেমন গতকাল সে একটি দোকানের নিচে ঘুমিয়েছিল, এরপর জুয়াতে জাহাজের টিকিট পাওয়ার পর আসছে এখানে। এরপর পার্টি শেষ হলে জ্যাক রোজের হাতে একটি চিরকুট দিয়ে সেখান থেকে চলে যায়। সেই চিরকুটে লেখা ছিল, তুমি যদি সত্যিকার অর্থে কোনো পার্টির মজা নিতে চাও তাহলে তুমি 3 তলায় আসো, আমি তোমার জন্য অপেক্ষা করছি। এরপর রোজ জ্যাকের কথা মতো তার সাথে দেখা করতে 3 তলায় যায়। তখন জ্যাক তাকে একটি পার্টিতে নিয়ে যায়, যেখানে সবাই অনেক মজা করছিল। এখানে কোনো কিছুর নিয়ম ছিল না, সবাই সবার মতো মজা করছিল। রোজ মনে মনে এমন একটা পার্টি আশা করছিল যেখানে কেউ ভদ্রলোকের মুখোশ পরে থাকবে না, কোনো ধরনের নিয়মকানুন থাকবে না, সবাই সবার মতো মজা করবে। জ্যাক তখন সেখানে একটি ছোট মেয়ের সাথে ডান্স করতে থাকে, আর রোজ দূরে দাঁড়িয়ে ড্রিঙ্কস করতে করতে এসব কিছু উপভোগ করতে থাকে। এমন সময় জ্যাক রোজের কাছে এসে তাকেও ডান্স করতে বলে। শুরুতে রোজ ইতস্তত বোধ করলেও এরপর সে জ্যাকের সাথেই ডান্স করতে থাকে। তখন সেখানে চুপি চুপি ক্যালের সেক্রেটারি ড্যানিয়েল আসে এবং সে জ্যাকের সাথেই রোজের ডান্স করার কথা ক্যালকে বলে দেয়। এরপর পার্টি শেষ হলে রোজের সঙ্গে দেখা করার জন্য তার মা আসে। তখন তার মা তাকে অনেকভাবে বোঝানোর চেষ্টা করে যে তুমি আর ওই ছেলের সাথে দেখা করবে না, আর তুমি যদি ক্যাল ছাড়া অন্য কাউকে বিয়ে করার চিন্তা করে থাকো তাহলে সেটা ভুলে যাও, কারণ তোমার ক্যালকেই বিয়ে করতে হবে। ক্যাল এতদিন আমাদের পাশে না থাকলে আমাদের পথে বসতে হতো, ক্যালের জন্যই আমরা এত বিলাসবহুল জীবনযাপন করতে পারছি। পরের দিন সকালে ক্যাল আর রোজকে একসঙ্গে ব্রেকফাস্ট করতে দেখা যায়। ক্যাল তখন রোজকে বলে, তুমি যদি আমাকে ছাড়া অন্য কাউকে বিয়ে করার কথা ভেবে থাকো আমি তোমাকে এবং তোমার মাকে মেরে সমুদ্রে ভাসিয়ে দিব। ক্যালের এমন ভয়ঙ্কর রূপ দেখে রোজ ভয় পেয়ে যায় এবং সে মনে মনে সিদ্ধান্ত নেয় সে আর জ্যাকের সাথে দেখা করবে না। এরপর আমরা ক্যালের সঙ্গে রোজ এবং তার মাকে জাহাজে ঘুরে বেড়াতে দেখি। রোজ তখন জ্যাককে দেখেও না দেখার ভান করে, সে তাকে ইগনোর করতে থাকে। তখন জ্যাক রোজকে পেছন থেকে টেনে নিয়ে অন্য একটি কামরায় নিয়ে যায়। রোজ তখন তাকে জানায়, তুমি আমার পিছু করা ছেড়ে দাও, ক্যালের সঙ্গে আমার বিয়ে ঠিক হয়েছে, কিছুদিন পর আমি তার বউ হয়ে যাব, আমি চাই না আমার জন্য তোমার বা আমার পরিবারের কোনো ক্ষতি হোক। এই বলে রোজ সেখান থেকে চলে যায়। রোজের এমন আচরণে জ্যাক অনেক কষ্ট পায়, তাই সে মন খারাপ করে বসে থাকে। অন্যদিকে রোজও জ্যাকের কথা ভেবে মনে মনে কষ্ট পেতে থাকে। এরপর রোজ আর থাকতে না পেরে জ্যাকের সঙ্গে দেখা করতে তার কাছে যায় এবং জ্যাককে সবকিছুর জন্য সরি বলে। সে যখন আরও কিছু বলতে যায় জ্যাক তখন তাকে চুপ করতে বলে এবং তাকে জাহাজের ডেকের মধ্যে নিয়ে যায় এবং তাকে চোখ বন্ধ করে দুহাত প্রসারিত করতে বলে। তখন রোজ সত্যি সত্যি ফিল করে সে এখন মুক্ত স্বাধীন, যেন সে পাখির মতো ডানা মেলে আকাশে উঠছে। এরপর তারা দুজন দুজনকে কিস করে। এরপর রোজ জ্যাককে তার রুমে নিয়ে যায় এবং হার্ট অব দ্য ওসান দেখিয়ে বলে সে শুধু এটা পড়ে থাকবে আর তাকে সেই ছবিটি আঁকতে হবে। জ্যাক তার কথা মতো তার ছবি আঁকতে থাকে। এরপর সিন বর্তমান সময়ে চলে আসে। সবাই অনেক আবেগ আপ্লুত হয়ে সেই বৃদ্ধা রোজের গল্প শুনছিল। গল্প আবার অতীতে চলে যায়। ছবি আঁকা শেষ হলে রোজ সেখানে একটি চিঠি লিখে এবং সেটা জ্যাককে দিয়ে বলে হার্ট অব দ্য ওসান সহ চিঠিটা লকারে রেখে দাও। এরপর তারা সিদ্ধান্ত নেয় পরবর্তী কোনো একটি বন্দরে জাহাজ থামলে তারা নেমে পড়বে এবং তারা দুজন অনেক সুখে শান্তিতে বাকি জীবন কাটাবে। তারা যখন সেখান থেকে যাচ্ছিল তখন তাদের সাথে ক্যালের সেক্রেটারির দেখা হয়।
এরপর তারা সেখান থেকে পালিয়ে জাহাজের স্টোর রুমে চলে যায়। এরপর তারা দুজন সেখানেই পুরনো আমলের একটি গাড়ি দেখতে পাই। জ্যাক গাড়ির সামনে বসে আর রোজ পিছনে বসে। তখন আমরা সিনেমার সবচেয়ে আইকনিক ডায়লগ শুনতে পাই। জ্যাক রোজকে মজা করে বলে, হ্যালো মিস, কোথায় যাবেন? রোজ কোনো কথা না বলে জ্যাককে তার কাছে টেনে নেয়। এরপর তারা দুজন ইন্টিমেট হয়। এরপর তারা দুজন সেখান থেকে বের হয়ে জাহাজের ছাদে যায়। অন্যদিকে ক্যাল রোজকে না পেয়ে তার রুমে খুঁজতে যায় এবং সেখানেও সে রোজকে পায় না, কিন্তু রোজের আকাশে ছবি আর চিঠিটা পায়। সে চিঠিতে লেখা ছিল, আমি জ্যাকের সাথে পাখির মতো আকাশে উড়লাম, পারলে তুমি আমাকে ধরে সিন্ধুকে বন্দি করে দেখাও। এটা পড়ার পর ক্যালের মেজাজ অনেক খারাপ হয়ে যায়। সে তখন তার সেক্রেটারিকে দিয়ে একটি ষড়যন্ত্র করে। অন্যদিকে জাহাজে দুজন ওয়াচম্যানকে দেখা যায়, যারা তীব্র কুয়াশার কারণে ভালোভাবে কোনো কিছু দেখতে পারছিল না, কিন্তু তারা আচমকা তাদের সামনে বিশাল বড় একটি আইসবার্গ দেখতে পায়। তখন সেই ওয়াচম্যানরা আর এক মুহূর্ত দেরি না করে জাহাজের কর্তব্যরত ক্যাপ্টেনদের জাহাজ অন্যদিক দিয়ে নিয়ে যেতে বলে, কিন্তু জাহাজটি এত জোরে চলছিল যে তাদের ক্যাপ্টেন এবং সবাই মিলে শত চেষ্টা করেও সেই সংঘর্ষ এড়াতে পারে না। ফলে জাহাজটি সেই আইসবার্গের সঙ্গে ধাক্কা খায় আর পুরো জাহাজটি ধাক্কায় কেঁপে ওঠে। ইতিমধ্যে জাহাজের মেন ক্যাপ্টেন শোরগোল শুনে ঘুম থেকে উঠে এবং জানতে চান কি হয়েছে। তখন অন্যান্য ক্যাপ্টেনরা তাকে আইসবার্গের সঙ্গে জাহাজের ধাক্কা লাগার বিষয়টি বলে। তখন বোঝা যায় টাইটানিক বড় ধরনের কোনো বিপদের দিকে যাচ্ছে। ইতিমধ্যে তাদের থার্ড ক্লাসে পানি উঠতে শুরু করে এবং সবাই জীবন বাঁচানোর জন্য হইচই করতে থাকে। কিন্তু তখনও ফার্স্ট ক্লাসে প্যাসেঞ্জাররা কিছুই জানতে পারেনি। তারা তখনও আনন্দ ফুর্তিতে মেতেছিল। আর কিছু কিছু লোক তো জাহাজের ছাদে ছিটকে পড়া বরফগুলো দিয়ে খেলতে শুরু করে। রোজ আর জ্যাক বুঝতে পারছিল যে জাহাজে বড় ধরনের কোনো বিপদ হচ্ছে। তাই তারা দুজন তখন রোজের মা এবং ক্যালকে সাবধান করার জন্য ফার্স্ট ক্লাসের ডেকের দিকে যেতে থাকে। তখন সে সময় ক্যালের সেই সেক্রেটারি কৌশলে সেই নেকলেসটি জ্যাকের পকেটে ঢুকিয়ে দেয়। রোজ আর জ্যাক যখন ফার্স্ট ক্লাস ডেকে পৌঁছায়, তখন ক্যাল পুলিশকে নিয়ে আসে এবং বলে জ্যাক তার নেকলেস চুরি করেছে। পুলিশ তার কথা মতো জ্যাককে চেক করে আর নেকলেসটি তার পকেটে পায়। এতে তাকে গ্রেফতার করে নিয়ে যায়। এ ঘটনায় রোজ এবং জ্যাক দুজনেই হতবাক হয়ে যায়। অন্যদিকে জাহাজের মেন ক্যাপ্টেন জাহাজের সব ওয়াচম্যান, কো ক্যাপ্টেন এবং ইঞ্জিনিয়ারদের সঙ্গে পরামর্শ করে জানতে পারে টাইটানিকের অবস্থা খুবই খারাপ। টাইটানিক আর সর্বোচ্চ 2 ঘন্টা ভেসে থাকতে পারে। তখন ক্যাপ্টেনের নির্দেশে জাহাজ থেকে লাইফ বোটগুলো নিচে নামানো শুরু করে এবং পরিস্থিতি শান্ত করার জন্য সেখানকার মিউজিশিয়ানরা মিউজিক বাজাতে শুরু করে। রোজের মা এবং ক্যাল রোজকে নিয়ে এসে লাইফ বোটে উঠতে ধরলে রোজ সেখান থেকে জ্যাককে বাঁচানোর জন্য তাকে খুঁজতে থাকে। অন্যদিকে ক্যালের সেক্রেটারি জ্যাককে একটি রুমে বন্দি করে রেখেছে। ইতিমধ্যে সে রুমে পানি ঢুকতে শুরু করে। জ্যাক সেখান থেকে কিভাবে বের হবে কিছুই বুঝে উঠতে পারে না। তাকে সেখানে বন্দি করে সেই সেক্রেটারি চলে গিয়েছে। রোজ জ্যাককে পাগলের মতো খুঁজতে থাকে। কোথাও সে জ্যাককে দেখতে না পেয়ে তার নাম ধরেই ডাকতে থাকে। একসময় সে জ্যাককে বন্দি অবস্থায় সেখানে দেখতে পায়, কিন্তু সে কিছুতেই তার হাতকড়ার চাবি খুঁজে পায় না। সে অনেক চেষ্টা করতে থাকে, কিন্তু কিছুতেই তার হাতকড়া খুলতে পারে না। এরপর সে সেখান থেকে বের হলে একটি কুঠার দেখতে পায়। এরপর রোজ সেটা দিয়ে জ্যাকের হাতকড়া খুলে দেয়। এরপর সে খুশিতে জ্যাককে জড়িয়ে ধরে। এর মাঝে জাহাজ অর্ধেকটা পানির নিচে ডুবে গিয়েছে এবং পানি জাহাজের মধ্যে শোষ করে ঢুকতে থাকে। এরপর তারা কোনো রকমে জীবন নিয়ে সেখান থেকে বের হয়ে আসলে দেখতে পায় ক্যাল একটি নৌকায় একজনের সিট রেখেছে। সে তাড়াতাড়ি রোজকে সে নৌকায় উঠতে বলে, কিন্তু রোজ কিছুতেই জ্যাককে ছেড়ে একা নৌকায় যাবে না। ক্যাল তাকে কথা দেয় যে সে জ্যাকের জন্য একটি নৌকার ব্যবস্থা করবে। রোজ ক্যালের কথায় ভরসা পেয়ে নৌকায় ওঠে, কিন্তু সে নৌকাতে ওঠার কিছুক্ষণ পরে বুঝতে পারে ক্যাল তার সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে। সে আসলে জ্যাকের জন্য কোনো নৌকার ব্যবস্থাই করেনি, শুধু তাকে সান্ত্বনা দেওয়ার জন্য এটা বলেছে। রোজ তখন সেই নৌকা থেকে লাফ দিয়ে জাহাজে উঠে পড়ে এবং দৌড়ে গিয়ে আবার জ্যাককে জড়িয়ে ধরে। আসলে সে জ্যাককে একা রেখে কিছুতে এখান থেকে যেতে চাচ্ছিল না। অন্যদিকে ক্যাল রোজকে জ্যাককে জড়িয়ে ধরতে দেখে জ্যাকের উপর তার ভীষণ রাগ হয়। সে তখন তার সেক্রেটারির কাছ থেকে বন্দুক নিয়ে এসে তাদের দুজনের উপর এলোপাথারি গুলি করতে থাকে। আর তখন জ্যাক আর রোজ সেখান থেকে পালাতে থাকে। একসময় ক্যালের বন্দুকের গুলি শেষ হয়ে যায়। সে তখন সেখান থেকে আবার লাইফ বোর্ডে চলে আসে। এদিকে ঘটে যায় আরেকটি ভয়ঙ্কর ঘটনা। জ্যাক আর রোজ ক্যালের হাত থেকে পালাতে গিয়ে জাহাজের অনেক ভেতরে চলে যায়। তারা সেখান থেকে আর বের হওয়ার পথ খুঁজে পায় না। চারদিকে শুধু পানি আর পানি। এমন সময় তারা পাগলের মতো সেখান থেকে বের হওয়ার পথ খুঁজতে থাকে।
ভাগ্যক্রমে তারা একটি রাস্তা খুঁজে পায়, কিন্তু সেটি ছিল তালা মারা। তখন তারা সেই তালাটি ভাঙার চেষ্টা করে, কিন্তু ভাঙতে পারে না। এরপর তারা সেখান দিয়ে একজন লোককে যেতে দেখে। তারা তার কাছে সাহায্য চায়, আর লোকটি সাহায্য করার জন্য এগিয়ে আসে, কিন্তু তাড়াহুড়ো করতে গিয়ে তার কাছ থেকে চাবিটি নিচে পানিতে পড়ে যায়। এরপর লোকটি নিজের জীবন বাঁচাতে আর দেরি না করে দ্রুত সেখান থেকে পালিয়ে যেতে থাকে। তখন জ্যাক বুদ্ধি করে পানি থেকে চাবিটি তুলে নিয়ে আসে আর তালা খুলে সেখান থেকে বেরিয়ে যায়। অন্যদিকে আমরা জাহাজের প্রধান ক্যাপ্টেনকে দেখতে পাই। সে উদাস হয়ে চারদিকে দেখছিল। তখন সেখানকার একজন প্যাসেঞ্জার এসে ক্যাপ্টেনকে জিজ্ঞেস করে, আমরা এখন কোথায় যাব? ক্যাপ্টেন কোনো উত্তর না দিয়ে সোজা জাহাজের ইঞ্জিন রুমের দিকে যেতে থাকে এবং সেখানে গিয়ে সে মৃত্যুর জন্য অপেক্ষা করতে থাকে। কেননা এই ক্যাপ্টেন একসময় অহংকার করে বলেছিল, পৃথিবীর এমন কোনো শক্তি নেই যে এই জাহাজকে ডুবাতে পারে। আজ তার এই অহংকার অধপতন হয়েছে। এরপর ক্যাপ্টেন যখন ইঞ্জিন রুমে বসেছিল, তখন আচমকা ইঞ্জিন রুমের কাঁচ ভেঙে জাহাজের ভেতর পানি ঢুকতে থাকে, আর সেখানেই ক্যাপ্টেনের শরীর সমাধি হয়ে যায়। অন্যদিকে জাহাজের অবস্থা ক্রমশ খারাপ হতে থাকে। মানুষ জীবন বাঁচাতে চারদিকে ছুটতে থাকে। চারদিকে শুধু পানি আর পানি। তারা সবাই ভয়ে আতঙ্কে কাঁদতে থাকে। এমন সময় জাহাজের একটি অংশ নিচে ভেঙে পড়ে, আর পুরো জাহাজটি নিচের দিকে নামতে থাকে এবং জাহাজের সবাই ছিটকে পানিতে পড়ে যায়। তখন জ্যাক একটা কাজ করে। সে রোজকে কাঠের উপর উঠিয়ে দেয় এবং তাকে বলে, জীবনে যেমন পরিস্থিতি আসুক না কেন, কখনো হাল ছেড়ে দেবে না। প্রতিটা মুহূর্তে জীবনকে উপভোগ করবে। আর তুমি আমাকে কথা দাও, আমার জন্য তুমি কখনোই মন খারাপ করবে না। এরপর বেশ কিছু সময় কেটে যায়। তখন সেখানে আমরা বেশ কিছু নৌকাকে দেখতে পাই, যারা টাইটানিকের যাত্রীদের উদ্ধার করতে এসেছিল। তারা এসে দেখতে পায় টাইটানিকের প্রায় সব যাত্রী মারা গিয়েছে। তারা যখন সেখান থেকে চলে যাচ্ছিল, তখন রোজ তাদেরকে ডাকতে থাকে, কিন্তু তার অবস্থা এতটাই খারাপ ছিল যে তার মুখ দিয়ে কোনো কথা বের হচ্ছিল না। তখন সে সেখানে থাকা একজন মৃত ওয়াচগার্ডের বাঁশি বাজিয়ে সিগন্যাল পাঠায়। তখন সে নাবিকেরা রোজকে উদ্ধার করে নিয়ে যায়। এর পরের দৃশ্যে দেখা যায় রোজ একটি বন্দরে দাঁড়িয়ে আছে আর তাকে ক্যাল খুঁজছে, কিন্তু সে ক্যালের হাত থেকে আড়াল হওয়ার জন্য লুকিয়ে থাকে। এরপর সিন বর্তমান সময়ে চলে আসে। বৃদ্ধা রোজ উদাস হয়ে আটলান্টিকের দিকে তাকিয়ে থাকে। তার মনে টাইটানিকের স্মৃতি আজও তরতাজা। সে এখনও জ্যাককে আগের মতোই ভালোবাসে এবং সে তার স্মৃতি আঁকড়ে ধরে বাকি জীবন কাটিয়ে দিচ্ছে। এখন আমরা সেই বৃদ্ধা রোজের কাছে সেই মহামূল্যবান নেকলেসটি দেখতে পাই, যেটিকে সবাই এতদিন ধরেই খুঁজছিল। সেই নেকলেসটি রোজ জ্যাকের ভালোবাসার স্মৃতি হিসেবে লুকিয়ে রেখেছিল। এরপর সে সেই নেকলেস সমুদ্রে ফেলে দেয় এবং আটলান্টিকের দিকে তাকিয়ে থাকে। এভাবেই যেন আজীবন সে জ্যাকের স্মৃতি বহন করে চলছে। আর এভাবেই চমৎকার ভালোবাসার সমাপ্তি ঘটে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।